বিরতি হচ্ছে 2015 ওয়ার্ল্ড কাপটা আমি উপস্থাপনা করে আলোচনায় এসেছি। তারপরে মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করেছি। তারপরে বাংলাদেশে যত বড় বড় মেগা ইভেন্ট হয়েছে, দেশ বিদেশ থেকে যে শিল্পীরাই আসুক, সেটার বেশিরভাগ উপস্থাপনাই আমি করেছি। তো আলহামদুলিল্লাহ আমি 1500-র বেশি মানে স্টেজ প্রোগ্রাম উপস্থাপনা করে ফেলেছি। সো উপস্থাপনায় আসলে আমার প্রাপ্তির কিছু নাই। আর আমাদের তো ইন্টারন্যাশনাল কোনো রেকগনাইজেশনও নাই, ন্যাশনালও নাই। কারণ ন্যাশনাল কোনো অ্যাওয়ার্ড ফাংশনে একজন উপস্থাপকের সবচেয়ে বড় ভূমিকা থাকে, কিন্তু উপস্থাপককে যে অ্যাওয়ার্ড দিতে হবে অথবা এই ক্যাটাগরিতে মূল্যায়ন করতে হবে, সেই ক্যাটাগরিটাই অনেক অনুষ্ঠানে থাকে না। আর এখন তো অ্যাওয়ার্ড ফাংশনগুলো হচ্ছে অ্যাওয়ার্ড বিক্রি হয়, যার সাথে আমি বললাম যে অ্যাওয়ার্ড পাচ্ছে কারা, ওই যে আমার বন্ধু যারা তারা। সো এরকম ব্যাপার হয়ে গেছে। সো মূল্যায়ন নেই। আর এই জিনিসটাকে উপস্থাপনাকে স্কেল করারও কোনো সাবজেক্ট নেই, এটা একটা ভাসমান শিল্প হয়ে গেছে। তো 2018-এর পরে আমি 2 বছর দেশের বাইরে ছিলাম। তারপর করোনা শুরু হলো। তারপরে আবার এসে কাজ শুরু করলাম। তারপরে আমি দেখলাম যে সিনিয়ররা যেরকম জুনিয়রদেরকে সমীহ করতে পারে না, এবং জুনিয়ররাও সিনিয়রদেরকে কীভাবে রেসপেক্ট করবে অথবা রেসপন্সিবল জায়গা থেকে একটা কোয়ার্ডিনেশন করে যে ভালো পরিবেশে কাজ করবে, সেই পরিবেশটা নাই এখনকার যুগে। মিডিয়াতে আপনি ভাইরাল হতে হবে, ফেমাস হতে হবে, এবং টিকে থাকতে গেলে কাউকে এনে না হেনস্থা করতে হবে অথবা বাজে কথা বলতে হবে। সো আমি আসলে একটা ভদ্র পরিবারের সন্তান। আমার পরিবারে সবাই আছে, সবাই দেখে। এরকম পরিবেশে আসলে কাজ করা সম্ভব না, সেই জন্য আমি ব্যবসাতেই ফোকাস করছি। দেখেন, আগে হচ্ছে ইত্যাদি হতো, হানিফ সংকেত। সে সময় কিন্তু আমাদের হাতে মোবাইল ফোন ছিল না, ডিজিটাল, আমরা ফেসবুকও ছিল না, ইউটিউবও ছিল না, কিন্তু তখন যেরকম আমরা ওয়েট করতাম ইত্যাদি কখন হবে, টেলিভিশনে সবাই গিয়ে বসে পড়তাম। এখনও কিন্তু আমরা ইত্যাদি দেখি, হানিফ সংকেত এখনও আছেন, আব্দুল নূর তুষার আছেন। হ্যাঁ, আমরা তাদেরকে ভুলি নাই, কিন্তু দেখেন এর মাঝে কত উপস্থাপক উপস্থাপিকা এসেছে গেছে, মনেও নাই। এবং গানের ক্ষেত্রে অটো টিউন দিয়ে যারা গান করছে তাদের গান কি আছে? আমরা কিন্তু এখনও কনক চাপা, বেবি নাজনীন, তারপর রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এদের গানটাই মনে রেখেছি। অটো টিউন করে যারা গান করে তাদেরকে তো মনে রাখিনি। সো ডিজিটাল মাল্টিপ্লাগ হয়ে আসলে লাভ নাই, এটা ক্ষণস্থায়ী। ভাইরাল আপনি এখন হবেন, বাংলাদেশে ভাইরাল হওয়ার মতো অনেক ইস্যু আছে। প্রতিদিন দেখবেন নতুন নতুন ইস্যু অ্যারাইজ হয়। আপনি 7 দিন হয়তো বা আলোচনায় থাকবেন, চর্চায় থাকবেন, সমালোচনায় থাকবেন, তারপর মানুষ আপনাকে ভুলে যাবে। তো এরকম কাজ করার চেয়ে না করাই ভালো। আর ভাইরাল টেন্ডেন্সি অথবা ভাইরাল হওয়ার নেশাটা আসলে একটা মানসিক রোগ আমি বলবো। আমার এই রিলেটেড প্রশ্ন যে এই মানে সেলুন ব্যবসাটা কেন বেছে নিলেন? সেলুন ব্যবসাটা হচ্ছে, আমি যখন মিডিয়াতে কাজ করতাম তখন আমার প্রতিদিনই হচ্ছে মেকআপ নিতে হতো। তো সেক্ষেত্রে আমার মেকআপ প্রোডাক্টগুলো কোথা থেকে আসে, মেকআপ একটা আর্ট, এটা অনেক বড় একটা শিল্প, হয়তো বা আগে ওইভাবে ফলো করে কেউ প্রচার করতো না, কিন্তু এই ব্যবসাটা প্রফিটেবল, এবং এই ব্যবসাটা মানুষের দৈনন্দিন জীবনের যে নিড সেটাও কিন্তু পূরণ করছে। কারণ একটা ছেলেকে সেলুনে আসতেই হবে চুল কাটার জন্য, একটা মেয়েকে আসতেই হবে একটা আইব্রো প্লাক করার জন্য অথবা ফেশিয়াল করার জন্য, নিজেকে পরিপাটি করার জন্য। সো এটা আসলে মানুষের এক প্রকার মানুষকে সেবা করাই বলা চলে। সো ওয়াই নট। মানে আমরা